and we are very delighted that today we have some very eminent and learned resource persons with us. Today we have for our keynote address, we have Professor Rajkumar Kothari, the Vice Chancellor of Sandwich College and University. He was also the former Vice Chancellor of our very own West Bengal State University, and we had the privilege of getting him a few months back when he attended an international conference, and he was so kind to come and grace our event, even with his then very busy schedule. Thank you so much, sir, for coming here today. I extend a warm welcome to you. We have a very eminent political scientist, Professor Shobhanlal Dr. Gupta, who is the former Surendranath Banerjee Chair Professor of University of Calcutta. A very warm welcome to you, sir. We also have Professor Aki Singh Shanlal of Bashanti Devi College. All the resource persons as well as the representatives of the Rashtrapiti and Georgetown Kendro for being with us here and especially organizing this event. I would also like to appreciate and thank the Department of Political Science, and above all, I'm really delighted to see so many students over here. I thank you for your enthusiasm, for your participation, and we look forward to a very enriching and engaging session today. Well, let's not waste much time. We are already running behind time. Thank you so much. Welcome to all of you once again. Thank you. Thank you, ma'am. আজকের অনুষ্ঠানের পরবর্তী আমাদের সমগ্র সেমিনারে আজকে মূল সভাপতিত্ব করছেন প্রফেসর শোভনলাল দত্তগুপ্ত। স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার মধ্যেই সময় অনেকটা আমাদের চলে গেছে, অনেকটা ভাবছিল না। আমাদের আটটার সময় আমরা সবাই একটা অত্যন্ত বিশ্রী ধরনের ট্রাফিক জ্যামে আমরা আটকে গিয়েছিলাম, যে কারণে আমাদের দেরি হলো। তো আমি কথা না বানিয়ে শুধু আজকে যে অনুষ্ঠানটা যেভাবে করার কথা ভেবেছি সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে যে আমি প্রথমে আমন্ত্রণ জানাবো রাজকুমার কোঠারিকে ওর বক্তব্যটা পেশ করার জন্য আজকের যে বিষয়বস্তু সেটা হয়ে যাওয়ার পর আজকের যিনি আলোচক আকি সিং সান্যাল তাকে আমি তারপরেই ডেকে নেব যে রাজকুমার কোঠারির বক্তব্যের উপরে ওর যা মন্তব্য যা বলবার উনি বলবেন। তারপর আপনারা যারা সবাই উপস্থিত আছেন আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর চাইব। খুব সংক্ষেপে প্রশ্নগুলো করবেন, বক্তাকে করতে পারেন, তিনি আলোচক তাকেও করতে পারেন। সমস্তটা হয়ে যাওয়ার পর তারপর আমি আমার যেটুকু যা কথা বলার তারপরে বলে আজকে অনুষ্ঠান শেষ। এই হচ্ছে মোটামুটি আজকে অনুষ্ঠান। তো আমি আর একদম সময় ব্যয় করবো না। আমি অধ্যাপক রাজকুমার কোঠারিকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে মূল বিষয়বস্তু আপনারা সবাই জানেন, ইতিমধ্যে সেটা ঘোষণা করা হয়ে গেছে। এর উপরে ওনার বক্তব্য পেশ করে অধ্যাপক রাজকুমার কোঠারি।
আচ্ছা, স্যারের অনুমতি নিয়ে আমি একটু বসেই বলছি। আশা করি আই বি অডিবল অ্যান্ড রিচেবল টু অল। এখান থেকে সবাইকেই দেখতে পাচ্ছি। তো at the outset, very good morning. It is not good morning, in fact it is good afternoon brother. আমরা আজকে এই যে বিশেষ বক্তৃতামালার আয়োজন করা হয়েছে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ এবং তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। একই সঙ্গে আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, যার তত্ত্বাবধানে সামগ্রিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য এবং সমস্ত বিভাগকে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে এনকারেজ করার জন্য, সাপোর্ট করার জন্য। প্রফেসর শোভনলাল দত্তগুপ্ত, who needs no introduction in fact. আমি ভীষণ I have no words to express my gratitude towards স্যার। যে স্যারের নানান রকম কর্মব্যস্ততার মধ্যেও স্যার এখানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই সেশনটা চেয়ার করবার জন্য সম্মতি দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে প্রফেসর আখি সেন সাগর, যিনি ডিসকাশনটার ভূমিকা পালন করছেন, তাকেও আমি ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে সম্মতি দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্টস, তাদের মধ্যে কলেজের একাধিক অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন। খুব ভালো লাগে। এর আগেও আমি সম্ভবত 3 থেকে 4 মাস আগেই এই কলেজে একটা অনুষ্ঠানে এসেছি, তাই না? তো তখনও দেখেছিলাম এখানে সমস্ত এই কলেজের অধ্যাপক অধ্যাপিকারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন যে কোনো ধরনের একাডেমিক প্রোগ্রামসে। আজকেও তার ব্যতিক্রম নেই। আমার কিছু পুরনো রিসার্চ স্কলার্স যারা বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, মধুবন্তী আছে, শিকর্ণা আছে, তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ, এরাও এসছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এই প্রোগ্রামে। আর সবশেষে এবং সবার উপরে সেটা হচ্ছে যে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের ছাত্রীরা, যাদের জন্য এই অনুষ্ঠান। তো আমি চেষ্টা করব আগামী 35 থেকে 40 মিনিট সময়ের মধ্যে খুব সংক্ষিপ্ত ভাবে আমার বক্তব্যটাকে পেশ করবার জন্য। কিন্তু একটা সমস্যা একটু আমি ধরে রাখি, সেটা হচ্ছে যে আমার গতকাল থেকে একটু গলার একটা সমস্যা পাচ্ছি, বলতে অসুবিধা হচ্ছে। কারণ গতকালকে সন্ধ্যায় নেতাজি ভবনে একটা প্রোগ্রামে বলতে গিয়েও আমার খুব অসুবিধা হয়েছে। আমি সেখানে 5-6 মিনিট বেশি বলতে পারি। তো আজকেও আমি চেষ্টা করব বক্তব্যটা সংক্ষিপ্ত করে মূল যে সারাংশ সেটা যাতে অন্তত আজকে পার্টিসিপেন্টদের কাছে পৌঁছে দিতে পারি। আর স্যার যেরকম বললেন, অনুষ্ঠানের পরে ডিসকাশন প্রফেসর আখি সেন সামনে করবেন 5 মিনিট। তারপরে আমরা অন্তত কিছু কোয়েশ্চেন আনসার কমেন্টস সেগুলো এক্সপেক্ট করবো। আমি চেষ্টা করবো আমার মতো করে উত্তর দেওয়ার। জানি না সব প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। তার একটা বড় কারণ হচ্ছে, আমি শুরুতেই বলে রাখি যে বিষয়ে
আমাকে বলতে বলা হয়েছে বা আমি বলতে যাচ্ছি সেই বিষয়ে আমার কিন্তু বিন্দুমাত্র এক্সপার্টাইজ নেই। আই এম নট এক্সপার্ট অন পলিটিক্যাল থিওরি। আমার যা কিছু বক্তব্য থাকে সবই কিছু সেকেন্ডারি সোর্সেস, লিটারেচার, কিছু বই, সেগুলো থেকে আমি যতটা জ্ঞান সংগ্রহ করতে পেরেছি তা নিয়ে বলার চেষ্টা করব। আমার মূল বক্তব্যের বিষয় যেটা, এটা হচ্ছে পিওর লিবারালিজম অ্যান্ড দি কন্টেম্পোরারি গ্লোবাল অর্ডার, নয়া উদারনীতিবাদ এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা। পেছনে একটু গুনগুন আওয়াজ হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো, যেটা আমার একটু স্বভাব, খারাপ স্বভাব, যে আমি যখন ক্লাস নিতাম তখনও আমি বলতাম যে কারো কোনো অসুবিধা থাকলে বাইরে গিয়ে কথা বলে চলে আসবে প্লিজ। আমি খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাই, সামান্যতম কথা বললেই আমি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাই। এটা আমার অনুরোধ ছাত্রীদের কাছে, পার্টিসিপেন্টদের কাছে, দরকার থাকতেই পারে কথা বলবো, কিন্তু প্লিজ বাইরে গিয়ে যদি আমাকে সাহায্য করে। নয়া উদারনীতিবাদ এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই দুটোর মধ্যে একটা পরস্পর খুব ঘনিষ্ঠ, এবং সব শেষে আমার নিজস্ব কিছু ধারণা, মতামত, সেটা ব্যক্ত করার চেষ্টা করব। বর্তমান বিশ্ব ব্যবস্থা এক কথায় খুব ডিফাইন করা খুব ডিফিকাল্ট, কারণ এই ব্যবস্থাকে কিভাবে তত্ত্বগত দিক থেকে ব্যাখ্যা করবো আমি জানি না, কারণ এখানে একাধিক ট্রেন্ডস বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন, যখন আমরা কোল্ড ওয়ার জমানাতে ছিলাম, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1990-91 সাল পর্যন্ত, তখনকার বিশ্ব ব্যবস্থা আমার মনে হয়েছিল যে ট্রেন্ড, যে ধারা, সেটাকে ব্যাখ্যা করা অনেক সহজ ছিল। কেন? যে পৃথিবীতে বাইপোলারিটি, ইডিওলজিক্যাল একটা ডিভিশনস, মতাদর্শগত একটা বিভাজন বিশ্ব ব্যবস্থার মধ্যে ছিল, যার ফলে আমরা খুব সহজভাবে বিশ্ব ব্যবস্থাটা কোন পথে এগোচ্ছে এবং তার মধ্যে কোন অর্ডারটা ডমিনেন্ট বা প্রমিনেন্ট আর কোনটা বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকছে অথচ সেই ব্যবস্থা থেকে দূরত্ব বজায় রাখছে, সেটা হচ্ছে সমাজবাদী দুনিয়া। সুতরাং তখন সমস্যাটা শুরু হলো 1990 পরবর্তী সময় থেকে, যখন যেটাকে আমরা পোস্ট কোল্ড ওয়ার ইয়ার্স বলছি। এই যে পোস্ট কোল্ড ওয়ার ইয়ার্স এর জমানাতে আমরা দেখছি যে গত 3 দশকের কিছু বেশি সময়, এই 3 দশকের কিছু বেশি সময়ের মধ্যে অনেক আপস এন্ড ডাউনস আমরা লক্ষ্য করছি। আপস এন্ড ডাউনস বলতে ওঠানামা করছে গ্লোবাল অর্ডারের মধ্যে কিছু বিষয়, যেরকম 1900 ম্যান এরকম বই লিখে বিশ্ববাসীর কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে বিশ্ব ব্যবস্থার যে অর্ডার ছিল অতীতে, সেটা অতীত হয়ে গেছে, সমাজবাদী দুনিয়ার পতন ঘটেছে ওয়ান্স ফর অল, এবং নতুন ধরনের যে বিশ্ব ব্যবস্থায় উদারনীতিবাদী ব্যবস্থাটাই হচ্ছে আসল ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা, এবং সেটাই টিকে থাকবে আগামী দিনে। শুধু টিকে থাকবে তাই বলছে না, বলছে ট্রায়াম্ফ, সমস্ত মতাদর্শকে পরাজয়ের পেছনে ফেলে উদারনীতিবাদী ব্যবস্থাটাই হচ্ছে আসল এবং এটাই সাস্টেইন করবে। পাশাপাশি আমরা দেখছি
যে 90 দশকের শেষ দিক থেকে, বিশেষ করে আমরা যখন 21 শতাব্দীতে প্রবেশ করছি, তখন আবার এই ধারণার মধ্যে কিছু পরিবর্তন আসছে। 90 দশকের যে বিশ্ব ব্যবস্থা, সেখানে কতগুলো বিষয় খুব প্রমিনেন্ট হিসেবে আমাদের উঠে আসলো। সেটা হচ্ছে যে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা পরিচালনায় রাষ্ট্রের ভূমিকাটা কি হবে। উত্তরটা ছিল নগণ্য, ন্যূনতম, সামান্যতম। রাষ্ট্র বেশিরভাগ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমি একটা এক্সাম্পল দিই যে 1992 সাল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি একটা স্লোগান তুললেন। সেই স্লোগানটা কি ছিল? দ্য এরা অফ বিগ গভর্নমেন্ট ইজ ওভার। অর্থাৎ এটাকে ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রাষ্ট্র যে সব ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সরকার যে দায়িত্ব নিয়ে সমস্ত দিকগুলোকে গভর্নেন্সের ফ্রেমওয়ার্কের মধ্যে আনবে, সেটা নয়। সুতরাং বিল ক্লিন্টন তো মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট ভাই হিসেবে ট্রিট করতাম। যারা আমার ছাত্রছাত্রী তারাও জানে, কারণ যা আমেরিকা বলবে, যে পথ দেখাবে সেই পথই গ্রেট ব্রিটেন করত। তো প্রবীণদের বললেন একদম ঠিক, বিল ক্লিন্টন বলে দিয়েছেন এরা অফ বিগ গভর্নমেন্ট ইজ ওভার, মানে ওভার। সুতরাং একটা মিনিমাল স্টেট, মিনিমাল গভর্নেন্সের জায়গায় আমরা চলে যাচ্ছি। অর্থাৎ সবকিছু বাজার ভিত্তিক অর্থনীতির উপরে ছেড়ে দিচ্ছি। মার্কেট সেটাই নির্ধারণ করবে পৃথিবীর মানুষের কি চাহিদা, কি প্রয়োজন, এবং সেটাই সেই অনুযায়ী বিশ্ব ব্যবস্থাটা পরিচালিত হবে। একটা নতুন ধরনের গ্লোবাল অর্ডার আমরা লক্ষ্য করছি। তৃতীয় বিশ্বের দেশগুলো সেই সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। 90 দশকের কথা বলছি। বিশ্ব ব্যবস্থাকে পরিচালনার ক্ষেত্রে তাদের যে খুব অ্যাক্টিভ একটা সক্রিয় ভূমিকা ছিল তা কিন্তু নয়। পাশাপাশি সমাজবাদী দুনিয়ার পতনের ফলে তারাও কিন্তু পাশ্চাত্য দুনিয়ার পেছনে পেছনে হাঁটতে থাকে। এরপরে আমরা যখন 21 শতাব্দীতে প্রবেশ করছি, তখন দেখছি আস্তে আস্তে এই ব্যবস্থার মধ্যে আবার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের জমানা যখন শুরু হচ্ছে, তখন কিন্তু নতুন ধরনের স্লোগান, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হবে। পুট আমেরিকা ফার্স্ট, মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রভাগে রাখতে হবে। তাহলে দেখুন কি ধরনের ফান্ডামেন্টাল শিফট এই 2 দশক সময়ের মধ্যে। যে একটা সময় বিল ক্লিন্টন, টনি ব্লেয়ার যে স্লোগান দিচ্ছেন, সেখান থেকে তারা একেবারে সরে আসছে, এসে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্রের যে একটা দায়িত্ব গভর্নেন্সের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আবার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং সাকসেসফুল হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জমানাতে পুরোপুরি আমরা দেখছি যে পুট আমেরিকা ফার্স্ট, সেই জায়গাটাই বেশি গুরুত্ব পেয়েছে। তাহলে 90 দশক থেকে যে গ্লোবাল অর্ডার, যেটা নিও লিবারাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আবার আমরা দেখছি একটা লিবারাল ফ্রেমওয়ার্কের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে বা প্রবেশ করছে।
এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র যখন একটা অ্যাক্টিভ স্টেট, সক্রিয় রাষ্ট্র ব্যবস্থার উপরে গুরুত্ব দিচ্ছে, যে প্রশাসন চুপ করে বসে থাকবে না, প্রশাসন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের মধ্যে, দেশের বাইরে। সুতরাং যদি বাকি রাষ্ট্রগুলো কম বেশি সেই একই পথ অনুসরণ করতে শুরু করবে। তো লক্ষ্য করুন, 1990 থেকে গ্লোবাল অর্ডারকে ব্যাখ্যা করার ক্ষেত্রে যে তত্ত্বগুলো, ট্রায়াম্ফ অফ লিবারালিজম নামে যে তত্ত্ব, যে ধারণা দেওয়া হলো, পাশাপাশি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাতের যে তত্ত্ব হচ্ছে, আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের তত্ত্ব দিচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই বোধহয় বাস্তব, এটাই বোধহয় সঠিক, এটাই হতে যাচ্ছে। কিন্তু আজকে সেই জায়গা থেকেও আমরা এই যে সামগ্রিকভাবে প্রেক্ষাপটটা বিশ্ব ব্যবস্থার আমি তুলে ধরলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে নয়া উদারনীতিবাদ এই ধারণাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে নয়া উদারনীতিবাদ এই বিষয়টা কি, এবং নয়া উদারনীতিবাদের যেটাকে একটু আগে বলছিলাম ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশনস, সেই জায়গাটা কেমন ভাবে ইভলভ করেছে, সেই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নয়া উদারনীতিবাদকে আমি যখন দেখি, এটাকে বোঝার সব থেকে সহজতম পথ হচ্ছে উদারনীতিবাদের সঙ্গে একটা ডিফারেন্স, একটা পার্থক্য করে দেওয়া। কারণ উদারনীতিবাদেরই পরবর্তী একটা রূপ, উদারনীতিবাদকেই নতুন রূপে, নতুন মোড়কে, নতুন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে নয়া উদারনীতিবাদ হিসেবে। কাজেই স্বাভাবিক যে উদারনীতিবাদের সঙ্গে নয়া উদারনীতিবাদের একটা তফাৎ, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স থাকবে। সেই ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে যে লিবারালিজম ডাজ নট টক অ্যাবাউট লেসার ফেয়ার ইকোনমি। যখন উদারনীতিবাদী ব্যবস্থার কথা বলছি, লেসার ফেয়ার ইকোনমি, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে উদারনীতিবাদ যে জায়গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে স্ট্রং স্টেট, অ্যাক্টিভ স্টেট। এবং অ্যাক্টিভ স্টেটের ধারণা কেন গুরুত্বপূর্ণ উদারনীতিবাদীদের কাছে? টু ব্রিং অ্যাবাউট মার্কেট রিফর্ম and reforms in every sphere of society. বাজারকে সংস্কার করতে হবে, মার্কেট রিফর্মস, বাজার অর্থনীতি ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সব রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সমাজের সম্পর্কে যে নয়া উদারনীতিবাদকে বুঝতে গেলে দুটো জায়গায়, দুটো পয়েন্টে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে নিওলিবারালিজম বিলিভস ইন ইনক্রিজড কম্পিটিশন, ভীষণভাবে প্রতিযোগিতা, এবং তার সঙ্গে সঙ্গে যদি প্রতিযোগিতা আমাকে বাড়াতে হয় তাহলে ডিরেগুলেশনের কথা বলছি। রেগুলেট করা হচ্ছে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, আর ডিরেগুলেট করানো হচ্ছে বাজারটাকে বাজারের উপরে ছেড়ে দেওয়া। ডিরেগুলেশন আমি আমাদের পার্টিসিপেন্ট ছাত্রীদের, বিশেষ করে ইউজি যাবে তাদের জন্য একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করছি। তাহলে একটা পিলার হচ্ছে আমি ইনক্রিজড কম্পিটিশন এবং ডিরেগুলেশনের কথা বলছি। ওপেনিং আপ অফ মার্কেটস, বাজারটাকে বিশ্বের কাছে খুলে দিচ্ছি। ফরেন কম্পিটিটরস, ফরেন কম্পিটিশন, দরজাটা খুলে দিচ্ছি। আর সেকেন্ড একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রথমটার সঙ্গে ইন্টিগ্রেটেড,
যুক্ত, সেটা হচ্ছে মিনিমাল রোল অফ দ্য স্টেট। লক্ষ্য করুন, একটু আগে আমি বলছিলাম স্ট্রং স্টেট, একটু আগে আমি বলছিলাম অ্যাক্টিভ স্টেট, আর এখানে নিও লিবারাল ব্যবস্থায় আমরা কিন্তু মিনিমাল রোল অর্থাৎ ন্যূনতম থেকেও ন্যূনতম রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং কিভাবে, সেটা হচ্ছে বেশি করে আমাদের উৎসাহিত করতে হবে প্রাইভেটাইজেশনকে, ব্যক্তিগত মালিকানাকে। ব্যক্তিগত মালিকানাকে যদি আমি উৎসাহিত করতে চাই, তাহলে ডিরেগুলেশন, যে বললাম, কন্ট্রোল থেকে তুলে নিতে হবে, বাজেটটাকে বাজারের মতন করে মার্কেট ফোর্সেস এর উপরে ছেড়ে দিতে হবে। তো মোটামুটি এই দুটো পিলারের উপরে আমরা দেখছি যে নিও লিবারাল যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেটা দাঁড়িয়ে আছে। কিন্তু যদি আমি ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশনস এর দিকটাকে একটু দেখতে চাই, তাহলে সেটাও আমাদের জানতে হবে যে নয়া উদারনীতিবাদের উৎসটা কোথা থেকে নয়া উদারনীতিবাদ পৃথিবীতে গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে আমাদেরকে একটুখানি পেছনের দিকে তাকাতে হবে, সেটা হচ্ছে 1930-এর দশক। 1930 বা 40-এর দশক, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1944 সালে ফ্রেডরিক হাইক তিনি একটা বই লিখছেন, দ্য রোড টু সার্ভডম। 1944 সালে ফ্রেডরিক হাইক একটা বই লিখছেন, দ্য রোড টু সার্ভডম, যেখানে তিনি বলছেন the government should perform certain functions that are considered to be vital. সরকার এমন কিছু কাজ বা দায়িত্ব পালন করবে যেগুলো প্রশাসন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং এই ফ্রেডরিক হাইকের বক্তব্যের পর তার যে থিসিস আসলো, তার পরবর্তী সময়ে কিছুটা সময় পরে মিল্টন ফ্রিডম্যান তিনি আরেকটা বই প্রকাশ করলেন, যে বইটা প্রকাশিত হলো 1962 সাল। এবং সেই বইটার টাইটেলটা, নামটা হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম। যেখানে এই ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম বইতে ফ্রিডম্যান যে জায়গাটার উপরে ফোকাস করছেন সেটা হচ্ছে সিলেক্টিভ রোল অফ গভর্নমেন্ট। প্রশাসন পরিচালনায় সরকারি ভূমিকা থাকবে সিলেক্টিভ, কিন্তু থাকবে না এটা কিন্তু বলা হচ্ছে না। পাশাপাশি এই দুজনই তাত্ত্বিক, বিশ্ববিখ্যাত তাত্ত্বিক হাইক এবং ফ্রিডম্যান, এরা মার্কেট ক্যাপিটালিজমের উপরে বেশি গুরুত্ব দিবেন। মার্কেট ক্যাপিটালিজম তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন, প্রতিযোগিতা, এই জায়গাটাকে তারা বেশি করে গুরুত্ব দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই দুজন তাত্ত্বিকই কিন্তু they were ardent critic of socialism, socialist framework। তাদের একটা বর্তমান ধারণাই ছিল তাদের চিন্তা ভাবনার মধ্যে যে সমাজবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা প্যারালাল পৃথিবীতে গড়ে তোলার একটা প্রচেষ্টা সমাজবাদী দুনিয়া করে এসেছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, সেটা বাস্তবসম্মত নয়। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি পাশাপাশি বাস্তবে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি এই নিও লিবারালিজমের ধারণাটাকে আরেকটু বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য বাস্তবে তিনি, যেটাকে ইংরেজিতে বলি যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট অ্যাপ্রোপ্রিয়েটেড দি টার্ম লিবারালিজম ইন দ্য 1930s। 1930-এর দশকে তিনিও একজন আর্ডেন্ট অ্যাডভোকেট হিসেবে উদারনীতিবাদের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরছেন। এবং এর মূল প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? প্রতিপাদ্য বিষয়টা যেটা আগে বললাম সেটাকেই রিপিট করছি, যে গভর্নমেন্ট শুড রেগুলেট অনলি ফিউ থিংস লাইক এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, সিকিউরিটি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা।
যে কোন কোন ক্ষেত্রে প্রশাসন এবং সরকার বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং মাইন্ডেড তখন এই সরকারের বা প্রশাসনের ভূমিকার পাশাপাশি একটা স্ট্রং লেবার ইউনিয়নস তাদের ফাংশন তাদের অ্যাক্টিভিটিসের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য করুন আজকে একবিংশ শতাব্দীর 2024-এ কিন্তু লেবার ইউনিয়ন্সের গুরুত্ব কমতে কমতে একেবারে অলমোস্ট শেষ হয়ে গেছে। অথচ সেই সময় লিবারেল থিঙ্কিং এর মধ্যে একটা স্ট্রং লেবার ইউনিয়ন্সের কথা বলা হচ্ছে। কেন তা বলা হচ্ছে যে লেবার ইউনিয়ন্স উড মেক দি ক্যাপিটালিস্ট ইকোনমি মোর প্রোডাক্টিভ অ্যান্ড মোর এফিশিয়েন্ট। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং খুব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু লেবার ইউনিয়ন্সের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। এইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে 1990-এর দশক থেকে যে চিত্রটা একটু আগে আমি দেওয়ার চেষ্টা করলাম, যে সমাজবাদী দুনিয়ার অবসান ঘটছে এবং পরবর্তী সময়ে 1990-এর দশকে যে বিশ্ব ব্যবস্থার মধ্যে যে ট্রেন্ড, যে ধারা, ফ্রান্সিস ফুকনের মতন কিছু তাত্ত্বিকরা বাজারে ছাড়ছে, তখন কিন্তু আবার ওই পুরনো জায়গা থেকে এক ধাপ এগিয়ে নয়া উদারনীতিবাদের বিষয়টা গুরুত্ব পাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আস্তে আস্তে করে ক্রমশ, রাতারাতি তো এই ট্রান্সফরমেশন গুলো হয় না, 1 দশক 2 দশক সময় ধরে এই ট্রানজিশন পিরিয়ড গুলো চলতে থাকে। তো যাই হোক, এই নয়া উদারনীতিবাদকে বোঝার জন্য আমি বিশেষ করে পার্টিসিপেন্টস, আমাদের ইউজি ছাত্রীদের জন্য কতগুলো সহজভাবে কতগুলো বৈশিষ্ট্য আমি জট ডাউন করে গেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে নয়া উদারনীতিবাদের বিষয়টা কোন কোন জায়গাতে বেশি গুরুত্ব পাচ্ছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে the state tends to withdraw from all areas of social life। যে রাষ্ট্র নিজেকে গুটিয়ে নিচ্ছে সোশ্যাল লাইফ থেকে, রাষ্ট্রের ফাংশনস, রুল সেটা ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে the concept of welfare state model is discarded। একটা সময় আমরা ভারতবর্ষের মতন রাষ্ট্রে যেটাকে ওয়েলফেয়ার স্টেট মডেলটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে বাস্তবে কার্যকর করেছিলাম, সেই ওয়েলফেয়ার স্টেট মডেলের ধারণাটা এখন আর গুরুত্ব পাচ্ছে না। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে ইনসিকিউরিটি অফ লিভিং কন্ডিশনস এন্ড পেনশনস আর কাট। যখন আমরা একটা মিক্সড ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে বা ওয়েলফেয়ার স্টেট মডেলের মধ্যে ছিলাম, তখন পেনশনস ব্যবস্থার উপরে বা মানুষের লিভিং কন্ডিশনস এর উপরে বেশি গুরুত্ব ছিল। এখানে কিন্তু সেটা একেবারেই আমরা দিচ্ছি না। নেক্সট হচ্ছে মার্কেট টু রেগুলেট ইটসেলফ উইদাউট হিউম্যান ইন্টারভেনশনস। উপর থেকে কোন রকম নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া যাবে না। যেটা একটু আগে বলছিলাম যে মার্কেট মার্কেটের মতন করেই চলবে, বাজার বাজারের মতন করেই চলবে, কোন রকম নিষেধাজ্ঞা, কোন রকম উপর থেকে নিয়ম ইত্যাদি চাপিয়ে দেওয়া যাবে না, যেটা ফ্রি মার্কেট ইকোনমির একটা কনসেপ্ট বলা যেতে পারে। সেলফ হেল্প এন্ড সেলফ রেসপন্সিবিলিটি অফ ইন্ডিভিজুয়ালস আর গিভেন প্রেফারেন্স। প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে স্বনির্ভর হও এবং নিজের দায়িত্ব নিজেরাই বুঝে নাও। কেন নিজের দায়িত্ব নিজেরা বুঝে নাও? যে রাষ্ট্র তো গুটিয়ে দিচ্ছে, রাষ্ট্র খুব সীমিত জায়গায় চলে যাচ্ছে, সুতরাং সবাই নিজেরটা নিজে বুঝে নাও। এবং এর থেকেই যে পয়েন্টটা আসছে, পরের পয়েন্টটা, যেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই একটা বার্তা কিন্তু আমরা দিচ্ছি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হচ্ছে যে যারা যোগ্য তারাই বাঁচবে, তারাই বড় হবে, আর যারা বেঁচে থাকার যোগ্যতা নেই, ডারউইনের যে তত্ত্ব থেকে এই ধারণাটা এসেছে। এবং পাশাপাশি আর
আরেকটা বিষয় এই নয়া রাজনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ইকোনমিক যে ডোমেন সেটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রম সোসাইটি। সমাজ থেকে অর্থনৈতিক যে ক্ষেত্র এই দুটো সম্পূর্ণ আলাদা করে দেখা হচ্ছে, অথচ এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কিন্তু তত্ত্বের মধ্যে এই দুটো জায়গাকে সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। স্টেটের যে ন্যূনতম দায়িত্ব কর্তব্য সেটা কি? সেটা হচ্ছে স্টেট ফ্যাসিলিটেটস ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট থ্রু কর্পোরেট সাবসিডি। যে রাষ্ট্র পথটাকে মসৃণ করে দিচ্ছে ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্টের জন্য, প্রয়োজনে ক্যাপিটালিস্ট কর্পোরেটকে সাবসিডি দিচ্ছে যে তোমরা আরো বেশি করে বেড়ে ওঠো, এবং public enterprise এবং services are increasingly privatized and commercialized. অর্থাৎ সমস্ত ক্ষেত্রে প্রাইভেটাইজেশন, ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, এই জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এই যে কতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম এবং তার আগে নয়া উদারনীতিবাদ সম্পর্কে কয়েকটা কথা বললাম, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমি যদি একটা খুব সংক্ষেপে একটা কনসেপচুয়াল একটা ডেফিনেশন অফ নিও লিবারালিজম দিতে চাই, তাহলে সেটা কিরকম হতে পারে আমি সেটা নিজের মতন করে তৈরি করেছি, সেটা একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে নিউ লিবারাল ফ্রেমওয়ার্ক, এইটার অ্যান্টিসিডেন্টস যদি থাকে সেটা হচ্ছে লিবারাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল থিওরি। অর্থাৎ লিবারাল ইকোনমিক এবং পলিটিক্যাল থিওরি থেকেই আমরা পরবর্তীকালে নিউ লিবারাল ফ্রেমওয়ার্কের উদ্ভব এবং বিকাশ হতে দেখছি। অর্থাৎ এর যে নির্যাস, এর যে মূল জায়গাটা, সেকোনটা কিন্তু রয়েছে ওই লিবারাল ইকোনমি এবং পলিটিক্যাল থিওরি, লিবারাল পলিটিক্যাল থিওরির মধ্যে। এবং আরো সুন্দরভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আই পার্সোনালি রিগার্ড, মানে আমি আমার বক্তব্য বলছি যে রিগার্ড নিও লিবারালিজম অ্যাজ এ থিওরি অফ সোসাইটি উইথ ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস, namely a form of economy, a set of psychological presumptions, an institutional framework consisting of laws, government and civil society. এটা হচ্ছে আদর্শগত দিক থেকে যদি আমি নয়া উদারনীতিবাদকে দেখার চেষ্টা করি, তাত্ত্বিক দিক থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্ট এর মধ্যে কতগুলো কম্পোনেন্টস রয়েছে পরস্পরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, যার মধ্যে এই ফর্ম অফ ইকোনমি এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, একটা সাইকোলজিক্যাল প্রিসাপোজিশনস, একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, এবং একটা আইনগত একটা কাঠামো রয়েছে, তার সঙ্গে ওটা যুক্ত ওতপ্রোতভাবে, এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি গভর্নমেন্ট এবং সিভিল সোসাইটি এরাও ওই ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে। তাহলে এই যে সামগ্রিকভাবে আমি খুব সংক্ষেপে নয়া উদারনীতিবাদের একটা ধারণা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমার যে পরবর্তী পয়েন্ট সেখানে চলে আসছে যে পৃথিবীতে প্রচুর বিতর্ক পক্ষে এবং বিপক্ষে এই নয়া উদারনীতিবাদের যে মডেল, যেটা একটা সময় সারা পৃথিবীকে গ্রাস করেছিল, আবার এখন সেই জায়গা থেকে আমরা মানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড এরকম একটা জায়গায় চলে যাচ্ছি। তো সেই জন্য একটা ডিবেট, একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং সেখানে পক্ষে কিছু মানুষ রয়েছেন যারা নয়া উদারনীতিবাদের পক্ষে সমাজ করছেন এবং তাদের যুক্তি বুদ্ধি দিয়ে কেন নয়া উদারনীতিবাদের গুরুত্ব রয়েছে, আছে, থাকবে সেটা বলার চেষ্টা করছেন। আবার
তার পাশাপাশি একটা ক্রিটিক্যাল কম্পোনেন্টস রয়েছে যারা নয়া উদারনীতিবাদী যে কাঠামো যে ফ্রেমওয়ার্কটাকে তুলনা করছে। আমি সংক্ষেপে সেই জায়গাটাকে আসার চেষ্টা করছি। প্রথমে সংক্ষেপে বলি যে যারা নয়া উদারনীতিবাদের পক্ষে সওয়াল করছেন তাদের জায়গাটা, সেই জায়গাটা কিরকম, সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে 90-এর দশক থেকে পৃথিবীতে যে নয়া উদারনীতি ভাবনার কার্যকর দিকটা, বাস্তব দিকটা বেশি গুরুত্ব পেয়েছে, তাহলে সেই সময়ে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স থেকে খুঁজে পাচ্ছি কিছু বিষয়। সেটা হচ্ছে যে neoliberal policies have secured vast increases of wealth and human economies বলছি। সেই রাষ্ট্রগুলো এক সময় আমরা দেখছি যে 90-এর দশক থেকে ইকোনমিক গ্রোথের একটা নতুন মোমেন্টাম পেয়ে গেল। লক্ষ্য করুন 1950 থেকে 1990 এই সময়ে ভারতের ইকোনমিক গ্রোথের হার কত ছিল, আর 1990 পরবর্তী সময় 2024 পর্যন্ত আমাদের যে অর্থনৈতিক আর্থিক বৃদ্ধির হার সেটা কোন জায়গায় রয়েছে, একেবারে হিউজ ডিফারেন্স। 1950 থেকে 1940 এই সময় যদি ধরে নিই আমি তর্কের খাতিরে 3% গ্রোথ রেট ছিল আমাদের, 3%। আর 90 সাল এবং তার পরবর্তী সময় থেকে যে গ্রোথ রেট সেটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে যে কোনো রাষ্ট্র থেকে অনেক বেশি ভালো জায়গায় এই গ্রোথ রেটের নিরিখে 6 থেকে 6.5% অ্যাভারেজ গ্রোথ রেটও যদি বলি সেটাও ভুল হবে না। তাহলে ভাবুন কোথায় আমি 3% ছিলাম আর কোথায় 6.5%। আজকে তো আমরা বলছি 7% ইকোনমিক গ্রোথের কথা বলছি। যাই হোক, আমি এই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু পক্ষে এই সমস্ত নানান ধরনের যুক্তি নয়া উদারনীতিবাদের পক্ষে দেওয়া হচ্ছে, যেগুলো আমি ব্যক্তিগতভাবে একেবারেই সাবস্ক্রাইব করি না, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এবারে আসি ক্রিটিক্যাল পার্টে। নয়া উদারনীতিবাদকে নিয়ে যত বেশি আলোচনা হয়েছে আমার ধারণা তার থেকে বেশি সমালোচিত হচ্ছে এই ডোমেইনটা, এবং সমালোচিত যে হচ্ছে সেটার একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে নয়া উদারনীতিবাদী জমানায় অনেক সমস্যা বেড়েছে। ওয়েলবিং কথা যারা বলছিল, দাবি করছিল, বাস্তবে হচ্ছে সমস্যার কথা বেড়েছে। যেরকম কিরকম ইনইকুয়ালিটি,